তো অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে ফার্স্ট we will learn about particles in physics. তো আমরা যেসব পার্টিকেলস কে ভিজুয়ালাইজ করি বা করি না, অনেক পার্টিকেল আছে ভিজিবল, আবার অনেক পার্টিকেল আছে যারা কিনা ভিজিবল না। পার্টিকেল বা কণা, যেটা নর্মালি পার্টিকেল বলতে আমাদের কি মনে হয় না, এটা কিছু খুব স্মল একটা সামথিং জিনিস হুইচ হ্যাজ সাম মাস, একটা মাস থাকবে, একটা ভর থাকবে, এরকম একটা কোনো জিনিস চোখের সামনে ভাসে, তাই না পার্টিকেল বলতে। বাট ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আমরা পার্টিকেল বলতে ওই রকম কিছু মিন করছি না। আমরা পার্টিকেল মানে এরকম কিছু ভাববো, অ্যান এলিমেন্টারি, সামথিং এলিমেন্টারি হুইচ হ্যাজ সাম এক্সিস্টেন্স। যে কোনো এলিমেন্টারি জিনিস, যেমন যদি একটা ধরো এই যে পেনটা, এই পেনটাকে যদি ব্রেকডাউন করতে থাকা হয় তাহলে একটা সময় পেনের কিছু মলিকিউলস পাওয়া যাবে, ওগুলোকে আমরা পার্টিকেল বলবো। ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস, তার যে স্মলেস্ট যে পার্টিকেল গুলো পাবো সেগুলো হাইড্রোজেনের মলিকিউল হবে। সোডিয়াম, সোডিয়ামের আবার যে স্মলেস্ট পার্টিকেলটা পাবো সেটা সোডিয়ামের অ্যাটম হবে। তাহলে অ্যাটম, মলিকিউল, আয়নস, আমরা এই ধরনের জিনিসের কথা ভাবছি। এবং আরো জেনারেলাইজ করলে, হ্যাঁ ওই জন্য আমি জিজ্ঞেস করলাম ওই এটা কি হয়েছিল এই পার্টিকেল পোর্শনটা? হ্যাঁ স্যার, আগে একদিন করিয়েছিলেন। ওকে, তাহলে এর পরে বলো তো আর কি কি আছে। তাহলে এটা আজকে স্কিপ করবো, কিন্তু সবার তো হয়নি আবার এখানে, তাহলে আর কি করবো বলো। অ্যাটমিক স্ট্রাকচার কি পড়া হয়েছিল এটা একটু বলো তো। অ্যাটমিক স্ট্রাকচার কি পড়া হয়েছিল, না শুধু ওই পার্টিকেলের জায়গাটাই বলেছিলাম, সেটা একটু বলো। পার্টিকেল থেকেই হয়েছিল। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার এমনি ওভারঅল হয়নি, তাই তো? না। আচ্ছা, তাহলে আমি এই পোর্শনটা আগে করে নিই, তারপরে বলে দেবো, ঠিক আছে? তাহলে কি করা যায়, নিউ পেজ নেওয়া যাবে এখানে? কি করে আবার তো কালারে হয়ে যাবে, ব্ল্যাক নিতে হবে নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওদের যখন হয়ে গেছে বলছে এমন একটা, হ্যাঁ যাতে পার্টিকেলের জায়গাটা না হয় তাহলে শেষে বলে দিই, কারণ অনলাইনে যারা হচ্ছে ওরা আবার বলছে ওই পোর্শনটা নাকি ওদের হয়ে গেছে, জন্য আমি জিজ্ঞেস করছিলাম শুরুতে। তাহলে আমরা ওই জায়গাটা স্কিপ করে অ্যাটমিক স্ট্রাকচারের পোর্শনটা পড়ি, ওটা নয় শেষে বলছি তাহলে। আমাদের জেনারেল কনসেপ্ট কি না, অ্যাটম হ্যাজ টু পার্টস। একটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস, আর একটা হচ্ছে অরবিটস বা কক্ষ, যেখানে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এটা একটা জেনারেল কনসেপ্ট। তো এই অ্যাটমের যে এই যে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার কোথা থেকে এলো, মানে বিভিন্ন যে থিওরিজ গুলো আছে, নোট যেটা দেবো নোটের মধ্যে থিওরিজ গুলো সম্বন্ধে সংক্ষেপে বলা আছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই থিওরির আউটলাইন গুলো শুধু বলছি। যেমন ফার্স্ট হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি। অ্যাটম জিনিসটা কি হতে পারে সে সম্বন্ধে প্রথম কনসেপ্ট দিয়েছিলেন ডাল্টন। তো ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনের অ্যাটমিক থিওরি থেকে আমরা কি জানতে পারি না, অ্যাটম হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যা থেকে আর ভাঙা যাবে না, বা যাকে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য আর থাকবে না তার মধ্যে। ঠিক আছে, যে কোনো পদার্থ, যে কোনো ম্যাটার, তার যে ক্ষুদ্রতম কণা, স্মলেস্ট পার্টিকেল, যার মধ্যে ওই ম্যাটারের সব প্রপার্টি থাকে, সেটাকে ডাল্টন বলছেন কি না অ্যাটম। কিন্তু পরবর্তীকালে অ্যাভোগাড্রো এসে এই যে থিওরি, এই থিওরি থেকে একটা উনি বললেন যে না, ব্যাপারটা ওরকম নয়। ডাল্টনের পরমাণুবাদের অনেক ভ্রান্তি পরবর্তীকালে বেরিয়েছিল, যে কারণে এই বর্তমানে অ্যাটমিক থিওরি আর পড়া হয় না। ঠিক আছে, মানে এইটার সম্বন্ধে প্রশ্ন রিসেন্ট এই এক্সামসে আর ওই জন্য জিজ্ঞেস করা হয় না, কারণ এটা এমনিতেই অনেকদিনই অবসোলেট হয়ে গেছে, তারপরে অনেক অ্যাডভান্সড লেভেলে আমরা চলে এসেছি। তো অ্যাটম সম্বন্ধে আর কি কি মতামত দিয়েছিলেন সেগুলো দু একটা জেনে নেওয়া যাক। যেমন হচ্ছে এরপরে নেক্সট জে জে টমসন। জে জে টমসন একটা অ্যাটমিক মডেল দিলেন, মডেলটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। জে জে টমসন ইনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, ওই আবিষ্কারের পরেই উনি এই মতবাদটা দেন যে অ্যাটমের প্লাম পুডিং মডেল। উনি বললেন যে অ্যাটম কিরকম, উনি বললেন যে অ্যাটম হচ্ছে আসলে একটা খুব বড় ধনাত্মক আধানযুক্ত একটা পার্টিকেল, মানে বিশাল বড় একটা
পজিটিভলি চার্জড পার্টিকেল। এই পার্টিকেলটার মধ্যে ছোট 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 নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন গুলো এই কিশমিশ বা কাজু যেরকম কেকের মধ্যে থাকে ওরকম ভাবে আছে, এরকম একটা উনি বললেন আর কি। ঠিক আছে, পুডিং এর মধ্যে যেরকম প্লাম বা ওই চেরি টেরি দেওয়া হয় ওই ধরনের একটা জিনিস। এই প্রসঙ্গে ওই যে টমসন তো ইলেকট্রনের আবিষ্কারক, ইলেকট্রন ডিসকভারি তো উনি করেন, ইলেকট্রন আবিষ্কার ওনার হাত ধরেই হয়েছিল। পরবর্তীতে নাম্বার 3 রিভলিউশনারি কনসেপ্ট নিয়ে আসেন রাদারফোর্ড। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বিক্ষেপণ, স্ক্যাটারিং। আলফা কণা কি বললেন? আলফা কণা বিক্ষেপণ, আলফা কণা বিক্ষেপণ, স্ক্যাটারিং এর বাংলা হচ্ছে বিক্ষেপণ। রাদারফোর্ড কি করলেন, ওনার যে মেন সেটআপ ছিল সেটা হচ্ছে এই ধরনের, যে উনি একটা সীসার পাত্রের মধ্যে কিছুটা পিচ ব্লেন্ড রেখেছিলেন। এটা হচ্ছে পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড মানে সেটা ইউরেনিয়ামের একটা আকরিক, ইউরেনিয়াম অক্সাইড থাকে এর মধ্যে, এবং এর থেকে আলফা কণা নিঃসরণ হয়। আলফা কণা হচ্ছে হিলিয়াম আয়ন, আলফা পার্টিকেল মানে তো হিলিয়াম আয়ন, He++ আয়ন। অনেক তেজস্ক্রিয় ধাতু থেকেই এটা নিঃসরণ হয়। পিচ ব্লেন্ড হচ্ছে মেনলি ইউরেনিয়ামের অক্সাইড। আর এর সামনে উনি একটা পাতলা সোনার পাত রাখলেন, গোল্ড ফয়েল, খুব থিন একটা গোল্ড ফয়েল, সোনার পাত। এবার যখন এর পিছনে এখানে একটা স্ক্রিন রাখা হলো, জিঙ্ক সালফাইড মাখানো স্ক্রিন। জিঙ্ক সালফাইডের ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে জিঙ্ক সালফাইডের উপর কোনো আয়ন বা যে কোনো চার্জ পার্টিকেলকে হিট করলে ফসফোরেসেন্স মানে লাইটনিং ডট দেখতে পাওয়া যায়। পুরোনো দিনের যে টিভি গুলো বা কম্পিউটারের মনিটর, যাকে সিআরটি মনিটর বলা হতো, এরকম বড় বড় হতো যেগুলো, ওর স্ক্রিনেও টিভিতে যখন চ্যানেল আসে না সঠিকভাবে তখন ওরকম ঝিরঝির ঝিরঝির করতো, এ ধরনের জিনিস দেখতে পাওয়া যেত। তা ওর স্ক্রিনেও এই ধরনের জিনিস দেখে, ওখানে ওই স্ক্রিনটা ওই ধরনের হয়, বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড স্ক্রিন থাকে, ওই একটু ধূসর মতো দেখতে হয়। তো যখন ইলেকট্রন গুলো ওখানে আঘাত করে তখন ওখানে ওই লাইটনিং ডটস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তা সাধারণভাবে এখানে যে সোনার পাত নেওয়া হয়েছিল এই পাতে তো কোনো ছিদ্র নেই, তো এমনি সলিড একটা প্লেট, তাহলে তার মধ্যে দিয়ে তো কোনো পার্টিকেল যাওয়া উচিত না। স্টিল দেখা গেল যে এই যে জিঙ্ক সালফাইড স্ক্রিনের ঠিক মাঝ বরাবর, ঠিক আছে, মানে প্রচুর লাইটনিং ডটস তৈরি হলো। এর থেকে কি বোঝা গেল, যে এখান থেকে যেসব আলফা পার্টিকেল গুলো নিঃসরণ হয়েছে সেগুলো এরকম সোজা বেরিয়ে গেছে নিশ্চয়ই। ফলে এর মাঝখানের অঞ্চলটায় খুব বেশি, অনেক প্রচুর সংখ্যা ইনফ্লোরেসেন্ট ওই দেখতে পাওয়া গেল। ঠিক আছে, এখান থেকে উনি কি ডিসিশন নিলেন, এই মাঝখানের অংশে সবচেয়ে বেশি পাওয়া গেল, বোঝা গেল কি অ্যাটমের বেশিরভাগ স্থানই ফাঁকা, মোস্টলি ভয়েড মানে ফাঁকা। পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই তাহলে ফাঁপা, চোখে থেকে বোঝা যাচ্ছে না, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাপ আছে চোখ খালি চোখে দেখে, কিন্তু বাস্তবে তাহলে উনি কি বলেন, বেশিরভাগ স্থান ফাঁকা, নাহলে আলফা পার্টিকেল গুলো গেল কি করে, গ্যাপস না থাকলে তো যেত না। আবার প্রান্তের দিকেও কিছু এরকম লাইটনিং ডট দেখতে পাওয়া গেল, জিঙ্ক সালফাইড স্ক্রিনটা দুই প্রান্তে। এটা কেন, উনি বলেন তাহলে কিছু আলফা পার্টিকেল নিশ্চয়ই এখান থেকে যাওয়ার সময় ডিফ্লেক্টেড হয়ে গেছে, বেঁকে গেছে, সোজা যাচ্ছিল, যেতে যেতে তারা নিশ্চয়ই কোনোভাবে বেন্ডিং হয়েছে, বেঁকে গিয়েছে। এটা কেন হলো, হিলিয়াম আয়ন পজিটিভ আয়ন, উনি বলেন তাহলে অ্যাটমের মধ্যে ওই যে গোল্ড ফয়েলের যে অ্যাটম গুলো তার মধ্যে নিশ্চয়ই কোনো পজিটিভ এবং হেভি চার্জ আছে, যা নিজে মুভ করছে না, কিন্তু আলফা পার্টিকেল গুলো ওর কাছে যাওয়ার সময় আমরা জানি সমআধান বিকর্ষণ করে, বিকর্ষণের ফলে আলফা পার্টিকেল গুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে যে ডট পাওয়া গেল, এখান থেকে ডিসিশন নেওয়া হলো কি অ্যাটমের মধ্যে একটা হেভি মানে খুব ভারী আর পজিটিভ চার্জ আছে। এইটাকে উনি নাম দিলেন কি নিউক্লিয়াস।
আর এই পিছন দিকে একটা জিঙ্ক সালফাইড স্ক্রিন রেখে সেখানেও দেখা গেল যে বেশ কিছু, এদিকে যদি একটা জিঙ্ক সালফাইড স্ক্রিন রাখা হয়, এখানেও সংখ্যায় কম কিন্তু কিছু কিছু ডট দেখতে পাওয়া যায়। তার মানে কিছু কিছু আলফা পার্টিকেল নিশ্চয়ই ওখানে বাউন্স হয়ে ফিরে এসছে, এখান থেকে গেছে, এখানে বাউন্স হয়ে ধাক্কা খেয়ে পিছন দিকে ফিরে এসছে। এখান থেকে সিদ্ধান্ত করা গেল কি, এর সংখ্যা যেহেতু খুব কম, তার মানে নিশ্চয়ই খুব কম সংখ্যক আলফা পার্টিকেলই ফিরে এসছে। তাহলে ওই যে পজিটিভ হেভি চার্জটা তার আয়তন নিশ্চয়ই খুব ছোট, বেশি বড় হলে তো অনেক আলফা পার্টিকেল ধাক্কা খেত, কিন্তু সরাসরি কলিশন হচ্ছে কম সংখ্যক আলফা পার্টিকেলে, তার মানে নিশ্চয়ই ওই হেভি পজিটিভ চার্জটা খুব স্মল, মানে যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে সাইজ খুব টাইনি বা খুবই ছোট, খুবই স্মল। এখান থেকে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে যে পিকচার দিলেন, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে মানে 10 পর্যন্ত আমরা সেটাই পড়ি, যে পরমাণুর মাঝখানে একটা তাহলে একটা নিউক্লিয়াস আছে, এটা আয়তনে খুব ছোট, আর এর চারিদিকে ওই কতকগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। এইটুকু উনি বলেছিলেন, মানে ওনার এক্সপেরিমেন্ট থেকে যা রেজাল্ট পাওয়া গেছিল তার থেকে। এই কক্ষে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এরকম দেখা যাক, এইগুলো ধর এরকম ইলেকট্রন আছে এগুলো। এই যে অ্যাটমের যে, একে বলা হয় অ্যাটমের 2 ডাইমেনশনাল মডেল বা 2D মডেল। পরবর্তীকালে নিলস বোর এসে এখানে আরেকটা জিনিস অ্যাড করলেন, যেটা রাদারফোর্ড বলতে পারেননি। রাদারফোর্ড মনে করেছিলেন ইলেকট্রন গুলো যে কোনো কক্ষে থাকতে পারে, এনি অরবিট পসিবল, বাট নিলস বোর বললেন যে কোনো অরবিট পসিবল না, কতগুলো কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের আন্ডারে কয়েকটা সিলেক্টেড এবং স্পেসিফিক অরবিটই থাকা সম্ভব। অর্থাৎ এই অরবিট গুলোর যে কক্ষ, যেগুলো এই কক্ষের ব্যাসার্ধ, কক্ষগুলো একটা কক্ষে ধরো ইলেকট্রন, এই ইলেকট্রন এই কক্ষের যে ব্যাসার্ধ আর ইলেকট্রনটা কত বেগে ঘুরবে, বোর বললেন যে এগুলো সবই নির্দিষ্ট। ঠিক আছে, মানে ইলেকট্রনের যে কক্ষে ঘুরছে সেই কক্ষের যে ব্যাসার্ধ, রেডিয়াস, তারপরে হচ্ছে তোমার ভেলোসিটি মানে বেগ, তারপর হচ্ছে লিনিয়ার মোমেন্টাম রৈখিক ভরবেগ, এগুলো সবই নির্দিষ্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, গতি সংক্রান্ত যত রাশি আছে, বোর বলেন একটা নির্দিষ্ট কক্ষের ইলেকট্রনের বেলায় এই সবগুলোই ফিক্সড, কতগুলো নির্দিষ্ট মানই সম্ভব। বোরের আগে কারোর এই ধারণাটা ছিল না, ঠিক আছে পরমাণু নিউক্লিয়াস তার চারিদিকে যে কোনো কক্ষে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। বোর ফার্স্ট বললেন যে ইলেকট্রন গুলো যে কোনো অরবিটে ঘুরতে পারে না, কিছু কন্ডিশন রয়েছে। বোর থিওরি এখানে পড়ার জায়গা নয় আমাদের। তবে বর্তমানে যে অ্যাটমিক মডেল, মানে মোস্ট রিসেন্ট মডেল যেটা আমাদের কাছে প্রচলিত আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম মডেল। কোয়ান্টাম মডেল, কোয়ান্টাম মডেলটা কিরকম, খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে কোয়ান্টাম মডেলে ধরা হয় যে পরমাণুর বা অ্যাটম একটা নিউক্লিয়াস অবশ্যই আছে, পজিটিভ চার্জ, কিন্তু এর চারিদিকে ইলেকট্রন গুলো কোনো দ্বিমাত্রিক কক্ষে ঘুরে বেড়ায় না। মানে একটা তুলনা দেওয়া হতো না 9-10 লেভেল পর্যন্ত, যে ওই সূর্যের চারিদিকে গ্রহগুলো যেমন ঘুরছে, ইলেকট্রন গুলো বোধহয় সেরকম ভাবেই রেভলিউশন হয়, সেভাবে ঘোরে, কিন্তু অ্যাকচুয়ালিটি তা না, রিয়ালিটি তা না। ইলেকট্রন গুলো ওই রকম ভাবে ঘোরে না, ঘোরে ঠিকই কিন্তু ওর নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে না। ইলেকট্রন গুলো এরকম ঘুরছে, কখনো এরকম ঘুরছে, কখনো এরকম ঘুরছে, অর্থাৎ একটা 3 ডাইমেনশনাল স্ফেরিক্যাল রিজিয়ন তৈরি করে, যে রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা ঘুরতে থাকে, অর্থাৎ একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয়, ইলেকট্রন মেঘ। কোনো জিনিস যদি খুব স্পিডে চলতে থাকে তাহলে অনেক সময় ওরকম দেখায়। এই যেমন ফ্যানের ব্লেডটা কোন রিজিয়ন জুড়ে ঘুরছে সেটা বলতে পারছি, কিন্তু অ্যাট এ গিভেন মোমেন্ট ফ্যানের ব্লেডটা কোথায় আছে পজিশন বলা যাচ্ছে না। এই রিজিয়নটার মধ্যে ঘুরছে, কতটা স্পেস নিয়ে ঘুরছে সেটা তো দেখাই যাচ্ছে, চোখে দেখেও বোঝা যাচ্ছে। তাহলে ফ্যানের ব্লেডটা যেন একটা ক্লাউড টাইপের জায়গা তৈরি করেছে, ওর মধ্যেই ব্লেড আছে, ওর বাইরে হাত দিলে লাগবে না, ওর মধ্যে হাত দিলে হাত কেটে যেতে পারে, কিন্তু নাও কাটতে পারে। কেউ যদি খুব দ্রুত হাতটা দিয়ে বের করে নিল যেখানে ব্লেডটা ছিল না তখন, তাহলে তার কিছু হবে না, কিন্তু বেশিক্ষণ হাত রাখলে তো হাত কেটে যাবে, তাই না? তাহলে কোন রিজিয়নটাতে ফ্যানের ব্লেড গুলো ঘুরছে সেটা বলতে পারছি, রিজিয়নটা স্পেসিফাই, কিন্তু সেই রিজিয়নের মধ্যে কখন ফ্যানের ব্লেডটা কোন পজিশনে আছে এটা বলা যাচ্ছে না। এই প্রিন্সিপালটাকে বলা হয় আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটার কথায় আসছি পরে, আগে এটা বলে নি। তাহলে কোয়ান্টাম মডেলে বলা হচ্ছে কি ইলেকট্রন গুলো এরকম ক্লাউড তৈরি করছে, মানে এরকম একটা রিজিয়ন থাকবে। ধরা যাক
এটা হচ্ছে প্রথম কক্ষ। ইলেকট্রনটাকে এই অঞ্চলের মধ্যে পাওয়া যাবে, কিন্তু এক্স্যাক্টলি কখন কোথায় থাকবে বলা সম্ভব না। এটা হচ্ছে ধরো কে কক্ষ, যেটা আমরা বলি সবচেয়ে ভিতরকার কক্ষ। এর পরের যে সব যে অঞ্চল ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে এল কক্ষ, ধরো মানে এরকম একটা রিজিয়ন। ঠিক আছে, এই রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা আছে, কিন্তু এক্সাক্ট কোন পজিশনে আছে সেটা ওইভাবে বলা সম্ভব না। এটা হচ্ছে কোয়ান্টাম মডেল। তাহলে কোয়ান্টাম মডেলে নিউক্লিয়াস আছে, এটা স্বীকার করা হয়, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে নয়, বরং ইলেকট্রন ক্লাউড তৈরি করছে, এটা বলা হয়। ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ সৃষ্টি করে ঘুরে বেড়ায়। এবং এখানে দুটো প্রধান বিষয় উল্লেখ করতে হবে। এক হচ্ছে শ্রোডিঙ্গার, আরউইন শ্রোডিঙ্গার। শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন বলে এক ধরনের অপেক্ষক বা ফাংশন হয়। এখান থেকে কি জানা যায়? শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন থেকে ওই ইলেকট্রন গুলো কোন কক্ষে ঘুরছে সে সম্বন্ধে জানা যায়, মানে ইলেকট্রন গুলো সম্বন্ধে জানা যায়, ইলেকট্রন সম্বন্ধে বিভিন্ন ডেটা পাওয়া যায়। আর ইলেকট্রনের বেগ কত, ইলেকট্রন কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ইত্যাদি সমস্ত বিষয় জানা যায় শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন থেকে। আর ইলেকট্রন গুলোর পজিশন, কোন মানে অবস্থান এবং রৈখিক ভরবেগ, সেটা জানা যায় আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এখান থেকে কি জানা যায় না, ইলেকট্রনের পজিশন মানে অবস্থান আর লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাই বলে ভরবেগ বললেই হবে, দুটো কথা মনে রাখলে হবে। তাহলে যদি বলে যে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করা যায় বা ভরবেগ নির্ণয় করা যায় কোন নীতি দ্বারা, তাহলে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি দিয়ে। আর এছাড়া বাকি যত ডেটা আছে ইলেকট্রন সম্বন্ধে সব জানা যায় শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমের মোস্ট রিসেন্ট মডেল। হাইজেনবার্গের ভরবেগ নীতি দ্বারা কি হয় বললেন? ভরবেগ নীতি, ভরবেগ নীতিটা কখন বললাম? আনসার্টেনটি মানে কি? অনিশ্চয়তা। হ্যাঁ, অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে ইলেকট্রনের পজিশন বা অবস্থান এবং মোমেন্টাম বা ভরবেগ নির্ণয় করা যায়। আচ্ছা, এইটা মুখস্থ করতে হবে এই জায়গাটা। আর এছাড়া ইলেকট্রনের বাকি সমস্ত তথ্য, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের কোন ব্যাসার্ধে আছে, এগুলো সব জানা যায় শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন থেকে। এটাই বললাম। নেক্সট আসছি এইটার কথায়, কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বার থেকে কি জানা যায়? একটা ইলেকট্রন কোন কক্ষে আছে সেই সম্বন্ধে তথ্য জানা যায়, ইলেকট্রনের পজিশন এবং ইলেকট্রন সম্বন্ধে আরো কিছু ডেটা পাওয়া যায়। তো কোয়ান্টাম নাম্বার কি কি হয় না, 4 রকমের। বলতে পারো? তোমরা এগুলো তো পড়েছিলে, তো মনে থাকলে বলো। কারণ 4টে কোয়ান্টাম নাম্বার হয়তো ইলেকট্রনের, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার যদি বলে যে কোয়ান্টাম নাম্বার জেনে কি হয়, ইলেকট্রনের পজিশন, ইলেকট্রনের স্পিন, এইগুলো সম্বন্ধে জানা যায়, কোন কক্ষে আছে, কোন অরবিটে আছে ইত্যাদি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এটা থেকে কি জানা যায়, এন কি বলে আমাদের? ইলেকট্রনটা কোন অরবিটে আছে সেই অরবিট সম্বন্ধে বলে। যেমন কে কক্ষ, সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1। এল কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা
কোয়ান্টাম নাম্বার 2 এন্ড চলতে থাকে এরকম। m অরবিটে n ইকুয়াল টু 3 এন্ড সো অন। অ্যাটমের সবচেয়ে ভিতরকার যে অরবিটটা সেটা কে স্যার থেকে অরবিট মানে নামকরণ কি স্টার্ট হয়। কক্ষ? হ্যাঁ, অরবিট মানে কক্ষ। নাম্বার 2 অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল হচ্ছে তাহলে গৌণ কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম নাম্বার কি চিহ্ন দিয়ে লেখে? জেনারেলি এল দিয়ে লেখে। এল এল এর মানগুলো কি রকম হয় আর এখান থেকে কি জানা যায় না? গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনটা কোন কক্ষক বা উপকক্ষে আছে, মানে অরবাইটাল যেটা বলা হয়। একটা অরবিটের মধ্যে একাধিক অরবাইটাল থাকতে পারে, কক্ষক বা উপকক্ষ। ইলেকট্রনটা কোন উপকক্ষে আছে একটা অরবিটের মধ্যেকার, সেইটা জানা যায় এই গৌণ কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। যেমন এই যে কে অরবিট, যেটা কে অরবিটের মধ্যে একটাই অরবাইটাল আছে, সেটা হচ্ছে এস অরবাইটাল, যার ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0 ধরা হয়। 0 এল এর মান জেনারেলি ওই n-1 পর্যন্ত হয়। দেখাচ্ছি, যেমন ধর এল এল কক্ষে দুটো অরবাইটাল থাকতে পারে, এস আর পি, দুটো উপকক্ষ থাকা সম্ভব। তাহলে এল এর মান তাহলে এস হলে 0 আর পি হলে 1, মানে এস এস অরবাইটালের ক্ষেত্রে এল ইকুয়াল টু 0, পি অরবাইটালের বেলায় এল ইকুয়াল টু 1। ব্যাপারটা এরকম। এম এম অরবাইটালের এম এর মধ্যে তাহলে তিনটে অরবাইটাল থাকতে পারে, এস অরবাইটাল যার ক্ষেত্রে এল ইকুয়াল টু 0, পি অরবাইটাল যার ক্ষেত্রে এল এর মান 1, আর ডি অরবাইটাল যার ক্ষেত্রে এল এর মান 2। এখানে একটা সিজিএল এর একটা কোশ্চেন আছে, ওই এসেছিল কোশ্চেনটা, যে একটা পার্টিকুলার হয়তো অরবিট আছে, তার অরবাইটাল নাম্বার কি কি হতে পারে পসিবল, সেটা মনে রাখতে হবে। যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, তাহলে এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ এল, এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হতে পারে। 0, 1, 2 এরকম করে 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 আপ টু n-1 পর্যন্ত হয়। এই যেমন এখানে কে অরবাইটাল এন এর মান 1, তাহলে এল এর মান 1-1, 0 পর্যন্ত আছে। এল অরবাইটালে দেখো এল এর মান 0 আর 1 হচ্ছে। এল অরবাইটাল মানে সেখানে এন এর মান 2, তাহলে এল এর মান হচ্ছে 2-1, অর্থাৎ 1 পর্যন্ত হচ্ছে, 0 আর 1। ওরকম তাহলে 3 নম্বর কক্ষে এল এর মান 0, 1, 2 তিনটে হতে পারে। 4 নম্বর অরবিটে গেলে সেখানে এল এর মান 0, 1, 2, 3 এরকম হতে পারে। একটা কম হয় সবসময়, সর্বোচ্চ মানটা। এন এন অরবিটের ক্ষেত্রে ওরকম, তাহলে এন অরবিটের ক্ষেত্রে 4টে অরবিটাল হতে পারে, এস, পি, ডি, এফ। তার মানে এল এর মান হতে পারে 0, 1, 2 বা 3 এরকম। এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা দেখে ইলেকট্রনটা কোন অরবাইটালে আছে সেটা জানা যায়, এস, পি, ডি না এফ সেটা। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে একটা পার্টিকুলার অরবাইটালের মধ্যে কত ধরনের ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক সম্পন্ন ইলেকট্রন থাকতে পারে সেটা জানা যায়। এর থেকে ম্যাগনেটিক মোমেন্ট জানে, কিন্তু এটা বুঝলে হয়তো কিছুই বোঝা হলো না। ম্যাগনেটিক মোমেন্ট কি আবার, সেটা তো একটা পড়ার বিষয়, আলাদা হয়ে যাবে না। সেই জন্য সংক্ষেপে আমরা এটা মনে রাখতে পারি যে একটা নির্দিষ্ট অরবাইটাল, সেই অরবাইটালের মধ্যে
কতগুলো ইলেকট্রন ধরাবার মতো যে ঘর, তোমরা দেখেছো নিশ্চয়ই, ইলেকট্রন ফিলিং এরকম দেখানো হয় না, এরকম দাগ কেটে কেটে এখানে দুটো 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 করে দেখানো হয় না, এরকম ভাবে। তাহলে একটা পার্টিকুলার অরবিটালের মধ্যে কতগুলো ওইরকম ঘর থাকতে পারে, মানে রুমস ফর ইলেকট্রন থাকতে পারে, সেইটা বোঝানো হয়। নাম্বার অফ রুমস এরকম ভাবে মনে রাখা যেতে পারে। তো অরবিটালের সংখ্যা যদি এল হয়, তাহলে তার ক্ষেত্রে এম এর মান হতে পারে 12+1 পর্যন্ত, মানে এল এর সর্বোচ্চ মান। এটা হলে এল এর অরবিটালের সর্বোচ্চ মান যদি এল হয়, তাহলে তার জন্য ঘরের সংখ্যা হবে 12+1। যেমন ধরো এস কক্ষ, এস কক্ষের ক্ষেত্রে এল এর মান কত? 0। তাহলে এম এর মান কত হতে পারে? বললাম 12+1, মানে 1 হচ্ছে, তাহলে এল এর জায়গায় 0 বসালে তার মানে এস উপকক্ষ, তার মধ্যে একটাই ঘর থাকতে পারে, একটা করে ঘরে দুটো করে ইলেকট্রন ধরে। পি কক্ষ, এক্ষেত্রে এল এর মান 1, তাহলে এম এর সর্বোচ্চ মান হতে পারে এই যে 2 × 1+1, মানে 2 1 2 আর 1 3। তো সেই জন্য পি উপকক্ষের মধ্যে এরকম ইলেকট্রন ধরাবার মতো 3টে ঘর দেখানো হয় এরকম। ধরো ডি উপকক্ষ, ডি উপকক্ষ এল এর সর্বোচ্চ মান 2, তাহলে এম এর মান কত হবে? এবার নিজেরা বলো এটা সূত্র দেখে। না, 2 দুগুণে 4 আর 1 5, এরকম আর কি। তাহলে ডি অরবিটালের মধ্যে 1 2 3 4 5টা ঘর থাকতে পারে। ঠিক আছে, মানে সাধারণভাবে এটা বলা হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরে যে ইলেকট্রন গুলো আছে তাদের ম্যাগনেটিক মোমেন্ট আলাদা হয়, চুম্বক ভ্রামক আলাদা আলাদা। তাই অ্যাটমিক স্ট্রাকচার পড়তে চুম্বক ভ্রামক পড়তে লাগে না। আর 4 নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার এটাকে জেনারেলি এস দিয়ে সিম্বলাইজ করে। ইলেকট্রনের স্পিন দুটো হতে পারে, এক +12 আর একটা -12। মানে এই স্পিনটা ইলেকট্রনটা কিভাবে রোটেট করছে একটা প্লেনে তার উপরে ডিপেন্ড করে আর কি দেওয়া হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। মানে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস বলছি, অরবিটে যে ইলেকট্রন গুলো ঘুরছে, একটা ইলেকট্রন যদি এদিকে ঘোরে, উল্টো দিকে ঘোরারও পসিবিলিটি রয়েছে আর একটা ইলেকট্রনের। তাহলে যার যে কোনো একটাকে স্পিন +12 বললে অন্যটার স্পিন হচ্ছে -12, টোটাল স্পিন 0। তাহলে +12 বোঝানোর জন্য এরকম আপ অ্যারো দেওয়া হয়, আর ডাউন বোঝাবার জন্য ডাউন অ্যারো দেওয়া হয়। আর এই প্রত্যেকটা ঘরে দুটো করে ইলেকট্রন ধরতে পারে, ওই যে রুম গুলো দেখানো হয়েছে ওইভাবে দেখানো, মানে একটা পার্টিকুলার ম্যাগনেটিক মোমেন্টওয়ালা ইলেকট্রন দুরকম স্পিন থাকতে পারে, এটা বোঝানো হচ্ছে। ধরো এখানে যে ইলেকট্রন গুলো থাকবে তার একটা নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট আছে, তার চেয়ে এই ইলেকট্রন গুলোর ম্যাগনেটিক মোমেন্ট আলাদা। তো এই নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্টওয়ালা ইলেকট্রন দুটো হতে পারে, একটা ধরো +12 স্পিনওয়ালা, একটা ডাউন স্পিনওয়ালা। সেই কারণে ঘরগুলোকে ফিল করার সময় ওই অ্যারো দিয়ে দিয়ে দেখানো, একটা সোজা অ্যারো, একটা উল্টো অ্যারো।